ওয়েলকাম ব্যাক টু লার্নিং পল সায়েন্স। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুটা কি, সেখানে কি নিয়ে আলোচনা করা হয়, রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা আমরা জেনেছিলাম। এরই সঙ্গে আমরা জেনেছিলাম যে রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের ফারাক কি। তো আজকের আমাদের সেকেন্ড ক্লাসে আমরা জানবো যে একটা শাস্ত্র হিসাবে বা একাডেমিক ডিসিপ্লিন হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ধারাটা। তো আমাদের প্রথম শুরু হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা প্রাচীন গ্রিসে। এর আগের দিন আমরা যেহেতু প্রথমেই আলোচনা করেছিলাম যে গ্রিক নগররাষ্ট্র পুলিশের রীতিনীতি নিয়ম কানুন সমস্তটা মিলেই প্রথম থেকে ওই পলিটিক্যাল সায়েন্স কিভাবে এলো। তো প্রাচীন গ্রিসেই রাজনীতি বা রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত আলোচনা শুরু হয়। এবার এখানে দুজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন প্লেটো এবং অ্যারিস্টটল। এই দুইজন গ্রিক দার্শনিক প্রথম আর কি রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা এগুলো নিয়ে আলোচনা শুরু করেন। সেখানে প্লেটো প্রথমে তার দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতি, রাষ্ট্র, আইন ব্যবস্থা এগুলো নিয়ে প্রথম একটা তাত্ত্বিক আলোচনার জায়গা থেকে পুরো বিষয়টা নিয়ে কাজ করা শুরু করেন। তার বিখ্যাত, সব থেকে বিখ্যাত বইগুলোর মধ্যে কয়েকটি হলো রিপাবলিক, দি স্টেটসম্যান, লস। এরপরে আসছে অ্যারিস্টটল, এনাকে প্রথম রাষ্ট্রবিজ্ঞানীও বলা হয়। তো এই ভদ্রলোক রাষ্ট্রবিজ্ঞানকে অ্যাজ এ স্বতন্ত্র সাবজেক্ট হিসাবে গড়ে তোলার পেছনে একটি বড় ভূমিকা রেখেছিলেন। ইনি বৈজ্ঞানিকভাবে রাজনৈতিক বিভিন্ন কার্যকলাপকে বিশ্লেষণ করতেন। তার বিখ্যাত বই হলো পলিটিক্স, নিকোমেথিয়ান এথিক্স। এবং এনাকে প্রথম, আরেকটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে শর্ট প্রশ্ন আসার মতন, সেটা হচ্ছে অ্যারিস্টটলকে প্রথম রাষ্ট্রবিজ্ঞানী বলে এটুকু আমরা জেনে গেছি, কিন্তু কে বলেছে? বলেছেন আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী, তার নাম কি? বিজ্ঞানী ম্যাক্সি। এরপরে আসছে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনে রোমান রাষ্ট্রচিন্তার কি ধারা। তো রোম যখন গ্রিকের ওপর হামলা করে নেয় এবং গ্রিক দুর্বল হয়ে যায়, স্বাভাবিকভাবে রোমের শুধু শাসনে মানে প্রশাসনিক বা সামরিক দিক থেকে তারা শক্তিশালী হয় না, তারা একাডেমিক ইন্টেলেকচুয়াল দিক থেকে অনেকটা বেশি শক্তিশালী হয়ে ওঠে। তো রোমানে বেসিক্যালি প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল। তাই রোমে যেই ধরনের রাষ্ট্রবিজ্ঞানের গতি প্রকৃতির বদল হয়, সেখানে অনেকটা দেখা যাবে রোমান দর্শনের প্রভাব রয়েছে। আবার দেখা যাবে রোমান আইন, ন্যায়, যুক্তি, ক্ষমতা এবং ভারসাম্যের নীতি এইগুলোর একটা বড় প্রভাব আছে। তো এই রোমান রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে এক বড় বৃহৎ ভূমিকা রেখেছিলেন রাষ্ট্রবিজ্ঞানী পলিবিয়াস, রাষ্ট্রবিজ্ঞানী সিসেরো। পলিবিয়াসের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য হিস্টোরিস, আর সিসেরোর বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ডি রে রিপাবলিকা। এরপরে আসছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তা। তো এই মধ্যযুগের রাষ্ট্রচিন্তা, আমরা জানি যে মধ্যযুগ মানে একটু ধর্মভিত্তিক ব্যাপারটা এখানে চলে আসে। এখানে অনেকে অন্ধকারময় যুগও বলেছে, কারণ কি যুক্তির থেকে মানুষ বিশ্বাসকে অনেক বেশি গুরুত্ব দেওয়া শুরু করে নিয়েছিল। তো এই ধর্মভিত্তিক বা বিশেষত বলা ভালো, যেহেতু আমরা ইউরোপের মধ্যে এই বিকাশটা আমরা দেখছি, সেখানে দেখা যাচ্ছে খ্রিস্ট ধর্ম ভিত্তিক একটা আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে রাজনীতিকে নিয়ে। তো সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ দুজন হচ্ছে সেন্ট অগাস্টাইন এবং সেন্ট অ্যাকুইনাস। এখানে এক্সেপশন ভাবে উঠে আসছেন মার্সেলিও অফ পাডুয়া। তো এই ভদ্রলোক মধ্যযুগের ওই যে ধর্মভিত্তিক রাজনীতি বিশ্লেষণের যুগেও তিনিই প্রথম যে আবার সেই ধর্মভিত্তিক জায়গা থেকে আবার যুক্তিবাদের দিকে রাজনীতির বিশ্লেষণকে ফিরিয়ে আনছে। ইনি ধর্মনিরপেক্ষতাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন, মানে আধুনিক যুক্তিবাদ, গণতান্ত্রিক মতাদর্শ এইগুলোর উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অন্ধকার যুগ থেকে আলোর দিকে আসছে, এবং আলোর দিকের মানে এই নবজাগরণ, রেনেসাঁস। তো এই রেনেসাঁসের যুগে স্বাভাবিকভাবেই ধর্মনিরপেক্ষতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া শুরু হয়, তার সঙ্গে মানবতাবাদকে প্রাধান্য দেওয়া শুরু হয়। এবং জানি আমরা এই সময় ইউরোপ, ফ্রান্স, এখানে শিল্প, বিজ্ঞান এ সমস্ত ক্ষেত্রে অভাবনীয় একটা উন্নতি দেখা যায়, মানে রীতিমতো বিপ্লব দেখা যায়। তো এখানে সব থেকে বড় নাম হচ্ছে গিয়ে নিকালো ম্যাকিয়াভেলি। এই ভদ্রলোক রাজনীতির ক্ষেত্রটা এতদিন ধরে যে তাত্ত্বিক দার্শনিক দিকগুলো চলে এসছে, যে রাজনীতি আইডিয়াল কি হওয়া উচিত, রাজা কিভাবে শাসন করবে, প্রজা কিভাবে রাজার প্রতি ব্যবহার করবে, কিভাবে রাজ্যের জন্য করবে, আমরা খুব ভাববাদী জায়গার মধ্যে ঢুকে গিয়েছিলাম। কিন্তু এই ভদ্রলোক নিকালো ম্যাকিয়াভেলি প্রথম এসে একটা খুব
প্র্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে রাজনীতিকে ব্যাখ্যা করা শুরু করলেন। মানে এনার ব্যাখ্যাটা যেমন একদিকে ছিল বিজ্ঞান ভিত্তিক, তেমন ঐতিহাসিক তথ্য নির্ভর। তো তিনি মূল্যমান নিরপেক্ষতা বা ভ্যালু ফ্রি দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতিকে ব্যাখ্যা করেছেন। মানে কি, তিনি বলছেন যে রাজাকে কিছু প্র্যাকটিক্যাল স্টেপ নিতে হবে, সবসময় নীতি নৈতিকতা দিয়ে চললে হবে না। ইভেন পরবর্তীতে আমরা ম্যাকিয়াভেলিকে যখন ডেপথে পড়বো তখন আমরা জানতে পারবো যে ম্যাকিয়াভেলি ডুয়াল মোরালিটির কথা বলছেন, যে রাজাকে কিছু ক্ষেত্রে একদম খুব কড়াভাবে শাসন করতে হবে, আবার কিছু ক্ষেত্রে সে নমনীয় ভাবে দয়ালু রাজারও ভূমিকা পালন করতে পারে। তো এই যে মূল্যমান নিরপেক্ষতা, ভ্যালুটাকে আমি কমিয়ে দিচ্ছি, প্র্যাকটিক্যালিটির উপর বেশি জোর দিচ্ছি, এই পুরো বিষয়টা নিয়ে আসছেন নিকিয়া ম্যাকিয়াভেলি। তো এই নিকালো ম্যাকিয়াভেলিকে সর্বপ্রথম রাজনৈতিক মানুষের যে ধারণা সেটা ওনার হাত থেকে আমরা পাচ্ছি, এবং এই সমস্ত যে একটা রাজনীতির যে ধারা, চিন্তাধারার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন এনে দিলেন, যার জন্য এনাকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনকও বলা হয়। এরপরে আসছে আমরা যে সামাজিক চুক্তি মতবাদ। এই সামাজিক চুক্তি মতবাদের মধ্যে তিনটে খুব বড় নাম আছে: থমাস হফ, জন লক এবং রুশো। তো এনাদের একটা এখানে আমি কম্পারেটিভ অ্যানালিসিস করার চেষ্টা করেছি, যে এখানে আসতে গেলে এনাদের আলোচনায় সবার প্রথমে একটা শব্দ কমন পাবে, সেটা হচ্ছে প্রকৃতির রাজ্য। তো প্রকৃতির রাজ্য কি, যে এখনের আমরা যে রাজনৈতিক ব্যবস্থা দেখি সেটা এখনের বর্তমান পরিস্থিতিতে আসার আগে সমাজ ব্যবস্থা কিরকম ছিল সেটাকে ওনারা প্রকৃতির রাজ্য বা স্টেট অফ নেচার বলে ব্যাখ্যা করেছেন। তো প্রত্যেকেই বলছে যে এই রাজনৈতিক অবস্থা আসার আগে যে প্রকৃতির রাজ্য ছিল সেটা তিনজন তিন রকম ভাবে ডিফাইন করেছে। তো এই থমাস হব, এই ভদ্রলোক বলেছেন যে খুব নেগেটিভ একটা দিক, নেগেটিভ একটা ছবি এঁকেছেন, যে মানুষ খুব নিঃসঙ্গ ছিল, দারিদ্রতা ছিল, মানুষ খুব জঘন্য ছিল, পাশবিক ছিল, এবং তাদের জীবন স্বল্পস্থায়ী ছিল। এই পাঁচটা অবজেক্টিভ বেসিক্যালি উনি ডিফাইন করেছে, এবং এটা পরীক্ষায় এমসিকিউতে আসার ভালো রকমের চান্সেস আছে। তো এখানে বলেছে যে জনজীবন খুব স্বৈরাচারী ছিল। এবার স্বৈরাচারী হলে কি হবে, যে যার জোর বেশি সে তত বেশি শক্তিশালী, সে যা ইচ্ছা তাই করবে, স্বেচ্ছাচার চালাবে, স্বৈরাচার চালাবে। তার ফলে কি হবে, যারা তুলনামূলক দুর্বল তারা কোণঠাসা হয়ে পড়বে, একটা অস্থিরতা দেখা যাবে, যে যার গায়ের জোর বেশি সে যখন যা ইচ্ছে যেভাবে ইচ্ছে সমাজ ব্যবস্থা পরিচালনা করছে। তো এই যে চূড়ান্ত একটা নেগেটিভ পরিস্থিতি, নেগেটিভ রাজ্যে, নেগেটিভ প্রকৃতির রাজ্য, এখান থেকে মুক্তির পথ হিসাবে হবস বললেন লেভিয়াথান আমাদের তৈরি করতে হবে। লেভিয়াথান কি, লেভিয়াথান একটা খুব পাওয়ারফুল সোভারেন এন্টিটি, যে কিনা যার হাতে সাধারণ মানুষ নিজেদের মধ্যে চুক্তি করবে এবং তার হাতে সমস্তটা ক্ষমতা তুলে দেবে, যে নাও ভাই, আমরা সবাই আমাদের স্বাধীনতাটা স্যাক্রিফাইস করে তোমার হাতে ক্ষমতা তুলে দিলাম, এবার তুমি সমাজ ব্যবস্থাটাকে একটা সুস্থ সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসো। এখন যেন এরকম ব্যাপার না হয় যে যার গায়ে জোর বেশি সে দুর্বলের উপর এসে জুলুমবাজি করবে, এই ব্যবস্থাটা যাতে না থাকে, সবাইকে সমানভাবে একটা রাখতে হবে, সবাই যাতে সুস্থভাবে বাঁচতে পারে, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। তো হবস বলেন এই কথা, এবং তার জন্য তিনি লেভিয়াথান সৃষ্টি করলেন, এবং আইনের মাধ্যমে, যুক্তির মাধ্যমে করলেন, যার জন্য এই যে আইনের সার্বভৌমিকতা, যে আইন দিয়ে আমি এই লোককে ক্ষমতা দিয়ে দিলাম, এবার এই লোক সর্বোচ্চ যা করবে আমি সেটা একসেপ্ট করে নেব। তো এই যে আইনের সার্বভৌমিকতার ধারণাটা কি আনলেন থমাস হবস। এটা খুব গুরুত্বপূর্ণ, এরকম দিয়ে দেয় যে হবস এর মানে কোন সার্বভৌমিকতার জন্ম দিয়েছেন, দিয়ে অপশন দিয়ে দেয় আইন, রাজনৈতিক, অর্থনৈতিক, এরকম অপশন দিয়ে দেয়। এরপরে আসছে লক। জন লককে উদারনীতিবাদের জনক বলা হয়। পরবর্তী চ্যাপ্টার গুলোতে, পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে উদারনীতিবাদের তত্ত্বটা কি, তার বিবর্তন, সেগুলো আমরা জানবো। তো এই লক এই যে প্রাক রাজনৈতিক ব্যবস্থা বা প্রকৃতির অবস্থাটাকে একটু পজিটিভ দিকে নিয়ে গেলেন। মানে হবসেরটা যেমন ছিল চূড়ান্ত রকমের নেতিবাচক, তেমন লক তুলনামূলক বললো যে না না, অত ঝামেলা মারপিট, মানুষ অত খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল, একটা মানুষের মধ্যে সাম্য স্বাধীনতা ছিল, মানুষ নিজের নিজের মতন বাঁচত, সেই প্রকৃতির রাজ্যে কিছু অধিকার দেওয়া ছিল, মানুষ সেই অধিকারগুলো ভোগ করত। কিন্তু তারা কি বললো, যে সেখানে মানুষের জীবনের নিরাপত্তা ছিল না। এই নিরাপত্তা আনার জন্য মানুষ কি চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে দিল, এবং এই
চুক্তিটা কি ধরনের, যে আমরা বলেছি যে এখানে দু ধরনের চুক্তি হচ্ছে। এই দু ধরনের চুক্তি হচ্ছে, প্রথম চুক্তিটা কি, জনগণ নিজেদের মধ্যে চুক্তি করছে যে হ্যাঁ এবার আমাদের সিকিউরিটি আমাদের চাই, তার জন্য আমাদের একজনকে নিয়োগ করতে হবে। তো জনগণ প্রথমে নিজেদের মধ্যে করলো যে হ্যাঁ আমাদের কাউকে লাগবে আমাদের সিকিউরিটি প্রোভাইড করার জন্য। তারপরে জনগণ সরকারের সঙ্গে চুক্তি করলো যে আমরা তোমাকে সরকার হিসাবে বসালাম ক্ষমতায়, এবার তুমি আমাদের নিরাপত্তা দাও। তো এই যে পুরো বিষয়টা তুলে আনলেন, তৈরি করলেন, এটাকে বলা হচ্ছে রাজনৈতিক সার্বভৌমত্বের তত্ত্ব। তাহলে আমরা কি পেলাম, হবস হচ্ছে কি আইনের সার্বভৌমিকতার কথা বলছে, আর লক কার কথা বলছে, লক বলছেন রাজনৈতিক সার্বভৌমত্বের কথা। এবার আসছেন রুশো আরো প্রকৃতির রাজ্যের আরো একটা পজিটিভ ছবি তুলে ধরছেন। উনি কি বলছেন যে এখানে কোনো ঝগড়া ঝামেলা কিছু ছিল না, খুব শান্ত জীবন ছিল, মানুষ খুব সরল প্রকৃতির ছিল। কিন্তু সমস্যা কোথায় আসলো, যে জগবের থেকে সমাজে অর্থনীতি আসলো যখন টাকা পয়সার ব্যাপার আসলো। তাহলে টাকা পয়সার ব্যাপার আসলে কি হবে, একটা শ্রেণী থাকবে যার হাতে প্রচুর টাকা থাকবে, আর একটা শ্রেণী থাকবে যার হাতে টাকা বিশেষ থাকবে না। তো এই ধনী আর দরিদ্রের মধ্যে যে ফারাকটা, সমাজ বাড়তে বাড়তে এই ফারাকটাও বড় হতে থাকলো, এবং এই ফারাক বড় হওয়ার জন্য বিভিন্ন সংঘর্ষ দেখা গেল, যার ফলে সমাজের যে শান্ত সহজ সরল পরিবেশটা ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করলো। এবং সেখান থেকে রুশোর মতে মানুষের দুটো তত্ত্ব এখান থেকে উঠে আসছে, সেটা হচ্ছে সাধারণের ইচ্ছা, এবং এই সাধারণের ইচ্ছা মানে সাধারণ পাবলিকের ইচ্ছা। আর সেই সাধারণ পাবলিকের ইচ্ছা থেকে কি এলো, আমার জনগণের সার্বভৌমিকতা, যে সাধারণ মানুষ একটা সার্বভৌম ক্ষমতার অধিকারী, এবং সেখানে তিনি প্রকৃত ইচ্ছা অপ্রকৃত ইচ্ছা এগুলোরও কথা বলছেন। এগুলো আমরা পরে অনেক ডিটেলসে আলোচনা করব, কিন্তু এখন অব্দি আমরা এইটুকু জেনে গেলাম যে আইনের সার্বভৌমিকতা, রাজনৈতিক সার্বভৌমিকতা, সাধারণের ইচ্ছে, জনগণের সার্বভৌমিকতা, এইগুলো কে কোন তত্ত্বের প্রবক্তা। এবং এখানে গুরুত্বপূর্ণ এই ছকটা থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন আসতে পারে, যে কে প্রকৃতির রাজ্যকে খুব নেগেটিভ বলেছেন, কে খুব পজিটিভ বলেছেন, সেই বিষয়গুলো আসবে। তার সঙ্গে কাকে উদারনীতিবাদের জনক বলে, ফরাসি বিপ্লবের জনক বলে, রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার, এইগুলো আছে। এরপরে আসছে আমাদের আচরণবাদ বা বিহেভিয়ারালিজম, মানে এই তাত্ত্বিক ধারাগুলো রাজনীতির বা রাষ্ট্রবিজ্ঞানকে আজকে এই বিকাশের জায়গায় নিয়ে এসছে। মানে এখন আমরা যেই ফর্মে বলছি সেখানে আসতে গিয়ে আচরণবাদের একটা বড় ভূমিকা আছে। কি ভূমিকা, এর আগের দিন আমরা আলোচনা করছিলাম যে আচরণবাদ বা বিহেভিয়ারালিজম এরা কি অনেকটা বেশি এম্পিরিক্যাল নেচারের ছিল, অনেকটা বেশি সংখ্যাকে গুরুত্ব দিয়েছে। আগের আমরা কি দেখছিলাম, যে এরা দার্শনিক দিক থেকে ব্যাখ্যা করছে, ঐতিহাসিক দিক থেকে ব্যাখ্যা করছে, কিন্তু এরা বললো যে ঠিক আছে ওইগুলো দিয়ে তুমি যে তত্ত্বটা তৈরি করবে সেটা ইউনিভার্সাল নেচারের হয় না। অভিজ্ঞতাবাদীরা কি করলো, তারা খুব পরিসংখ্যান নিয়ে কাজ করা শুরু করলো, যে আমাকে সংখ্যা দাও, এতজন মানুষ এটাকে সমর্থন করছে, এতজন মানুষ এটাকে সমর্থন করছেন। তো তারা কি মূল্যমান নিরপেক্ষ হয়ে গেল, ভ্যালু ফ্রি, অর্থাৎ আমরা মূল্যবোধটাকে কম গুরুত্ব দেওয়া শুরু করলাম। যে পুরনো ধ্যান ধারণা যারা কি মূল্যবোধ নীতি নৈতিকতাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছিল, এই অভিজ্ঞতাবাদী বা বিহেভিয়ারালিজমরা এরা কি বললো যে না না, অত নীতি নৈতিকতা কি হওয়া উচিত, কি আইডিয়াল পরিবেশ সেটাকে গুরুত্ব দিলে হবে না, আমি সংখ্যা দিয়ে বিচার বিশ্লেষণ করব। তো এখানে বেশ কয়েকটা শর্ট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ডেভিড ইস্টন, এই ভদ্রলোক আচরণবাদ যেখানে থাকবে ডেভিড ইস্টনের নাম থাকতে বাধ্য। তো আচরণবাদের বিকাশের পিছনে অন্যতম বড় ভূমিকা রয়েছে কার, ডেভিড ইস্টনের। তিনি আচরণবাদকে তাত্ত্বিক বিপ্লব বলেছেন। এরপরে কি আসছে, যে আচরণবাদের অ্যাকচুয়াল গডফাদার কে শুরু করেছিলেন এই তত্ত্বটাকে, সেখানে আসছে চার্লস মেরিয়াম, এনার নাম। তো চার্লস মেরিয়ামকে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয়, এবং এই চিন্তাধারাকে আরো সমৃদ্ধ কারা করেছেন, শিকাগো গোষ্ঠী বলে, মানে শিকাগো স্কুল অফ থট একটা রয়েছে। এই শিকাগো স্কুল অফ থটে বেশ কয়েকজন ইম্পর্টেন্ট মানুষ রয়েছেন, তার মধ্যে একজন হচ্ছে গ্যাব্রিয়েল অ্যালমন্ড, সিডনি ভার্বা, হ্যারল্ড লাসওয়েল, হারবার্ট সাইমন, ডেভিড ট্রুম্যান, VOK। তো এনারা প্রত্যেকে আর কি এই শিকাগো স্কুল অফ থট বা শিকাগো গোষ্ঠীর অংশ ছিল, যারা আচরণবাদ, যেটা কিনা কি সংখ্যাতত্ত্ব, পরিসংখ্যান এইগুলোর উপর বেস করে তৈরি হয়েছে, সেটাকে অনেক বেশি সাবজেক্ট হিসাবে পরিণত করেছে। তো এই আচরণবাদে সংখ্যাতত্ত্বকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে কি হচ্ছিল, যে মূল্যবোধটা কোথাও হারিয়ে যাচ্ছিল, এবং
আমরা যখন সমাজবিজ্ঞান নিয়ে চর্চা করছি, সেখানে মূল্যবোধ হারিয়ে গেলে বা মূল্যবোধের জায়গাটা কমে আসলে সেই সমাজ সার্ভাইভ করা বা যে কোনো তত্ত্ব ঠিক সার্বিক তার বলা যায় না যে সেই তত্ত্বটা সার্বিক দিক থেকে ঠিক। তো এই বিভিন্ন সমস্যাটাকে অ্যাড্রেস করছে কি আচরণবাদোত্তর যুগের থিঙ্কাররা। এনারা কি বলছেন যে আচরণবাদের বিভিন্ন সমস্যা আছে এবং তার মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে এরা আর্থসামাজিক দিকটাকে পুরোই উপেক্ষা করে দিচ্ছে। এরা শুধু সংখ্যা দেখছে, সংখ্যার পিছনে কি গল্প, কি পরিস্থিতি, কি বাস্তব চিত্র, সেটাকে তারা একেবারেই আড়াল করে নিচ্ছে। তো এখানে আসছে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের কথা, মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ। এখানে এক ঝাঁক তরুণ গবেষকরা আসলেন এবং তারা বললেন যে রাজনীতি মূল্যবোধ ছাড়া চলে না। রাজনীতির ক্ষেত্রে মূল্যবোধ, সাম্য, স্বাধীনতা, ন্যায়ের ধারণা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এনারা আবার রাজনীতির আঙিনায় যেই মূল্যবোধকে আচরণবাদরা একবারেই সরিয়ে দিয়েছিল, এনারা সেই মূল্যবোধ, ন্যায়বোধ এগুলোকে আবার রাজনীতির মূল ধারার মধ্যে নিয়ে আসলেন। এবং এই সময়কালকে আমরা কি বলছি, আচরণবাদোত্তর বা পোস্ট বিহেভিয়ারালিজম সময়কাল। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আচরণবাদের যে জনক ছিলেন ডেভিড ইস্টেন। তিনি বললেন যে এটা একটা প্রকৃত বিপ্লব এবং এই সংস্কারটা দরকার ছিল, কারণ কি পুরোপুরি মূল্যবোধকে বাদ দিয়ে রাজনীতির আলোচনা হয় না। তো এর আগের দিন আমরা একটা কথা বলেছিলাম যে যে কোনো তুমি রাজনৈতিক তত্ত্ব পড়তে যাবে, সেখানে একটা নাম কমন পাবে বা একটা ধারার আলোচনা পাবে, সেটা হচ্ছে মার্ক্সবাদ। যে যারা কি অর্থনীতি নিয়ে যে কোনো বিষয়কে দেখেছেন বা আলোচনা করেছেন। তো এর আগের দিন আমরা বলছিলাম যে বুর্জোয়া অর্থাৎ বড়লোক গোষ্ঠী এবং সর্বহারা অর্থাৎ প্রলেতারিয়েত গোষ্ঠীর মধ্যে ক্রমাগত একটা সংঘর্ষ চলেছিল এবং সেই সংঘর্ষ রাজনীতিকে ক্রমাগত প্রভাবিত করেছে। তো এখানেও তাই বলা হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতা, কার্যকলাপ প্রভৃতি ব্যাখ্যার ক্ষেত্রে প্রলেতারীয় রাজনীতির সম্পর্কে আলোচনা খুব গুরুত্বপূর্ণ। এবং সেখানে লেনিন, আমরা বলছিলাম যে মার্কস এঙ্গেলসের পরেই অন্যতম গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি যার অবদান রয়েছে মার্ক্সবাদকে উৎকৃষ্ট একটা ধারা হিসাবে তুলে ধরে, তার পেছনে রয়েছে ভ্লাদিমির লেনিন। তিনি বলছেন যে রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেটা উনি সমাজতান্ত্রিক দিক থেকে আলোচনা করেছেন। পরবর্তী ভিডিও যে আমরা সমাজতন্ত্র কি, সাম্যবাদ কি, সেগুলো নিয়েও আলোচনা করব। তো তিনি তার দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন, ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম, এই তিনটে তার খুব খুব গুরুত্বপূর্ণ রচনা। এই বইগুলোতে বেসিক্যালি সমাজে যে সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির ভূমিকা, কিভাবে সমাজের সমস্যাগুলোকে সমাজতন্ত্র অ্যাড্রেস করেছে, সেগুলো নিয়ে আলোচনা করেছে। তো মার্ক্সবাদীরা বলছেন যে এই অভিজ্ঞতাবাদী যে পুরো বিষয়টা তৈরি হয়েছিল যে আমি খালি সংখ্যা দিয়ে সমাজকে মাপবো, সমাজকে বুঝবো, এটা বেসিক্যালি যে গরিব মানুষ, সর্বহারা মানুষ, তাদের যে তারা পিছিয়ে আছে আমরা সংখ্যায় দেখতে পাচ্ছি। কেন পিছিয়ে আছে, সেখানে বড় লোকদের হাত আছে কিনা, হাত থাকলে কতটা হাত আছে, এই বিষয়গুলো তো আমরা শুধু সংখ্যা দিয়ে দেখতে বা বুঝতে পারবো না। তো উনি তাই বলছেন যে এটা অ্যাকচুয়ালি ছিল যে রাষ্ট্রের শ্রেণী চরিত্রকে আড়াল করার জন্যই আচরণবাদীরা এরকম একটা মূল্যমান নিরপেক্ষ রাষ্ট্রহীন আলোচনার উপর গুরুত্ব দিয়েছিলেন। তো মার্ক্সবাদী আলোচনার পর মানে আমরা এই ধারার মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে ইউরোপিয়ান জগতে রাষ্ট্রবিজ্ঞান অ্যাজ এ সাবজেক্ট ডিসিপ্লিন তৈরি হয়ে গেল। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভারতবর্ষে তাহলে রাজনৈতিক আলোচনার জায়গাটা কোথায় ছিল। তো ভারতবর্ষে রাজনৈতিক চিন্তাধারা ঠিক ইউরোপের সময়কালীনই হয়েছে, মানে আজ থেকে 2500 বছর পূর্বে গ্রিকে যেমন রাজনীতির আলোচনা শুরু হয়, ঠিক সেই সময়কালীন বা তারও হয়তো কিছু আগে ভারতবর্ষেও রাজনীতি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। যেমন আমাদের ঋগ্বেদে রাজতন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা, অধিকার সভা, জাতিভেদ প্রথা, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা উল্লেখ আছে। যেমন মহাভারতের শান্তি পর্বে মহাভারতের শান্তি পর্বে রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনা, রাজার কর্তব্য, এইগুলো নিয়ে একটা বিস্তর আলোচনার জায়গা রয়েছে। এবং ভারতীয় রাজনৈতিক চিন্তাধারাকে যেই মানুষটা সব থেকে বেশি সমৃদ্ধ করেছেন তার নাম হচ্ছে কৌটিল্য বা চাণক্য। আশা করি আমরা সবাই ওই ইতিহাসে পড়েছি এনার নাম কোথাও না কোথাও। চন্দ্রগুপ্ত মৌর্যর
কে তৈরি করার পিছনে যেই মানুষটা সব থেকে বড় অবদান ছিল। তো ওনার লেখা সব থেকে বৃহৎ গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র। এটা অনেকগুলো খণ্ডে বেরিয়েছিল। তো তার মধ্যে এখানে জাস্ট যেহেতু শুধু ক্লাস 11, তার জন্য দুটো তত্ত্বের নামই এখানে রাখা হলো। সেটা হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্ব, মন্ডল তত্ত্ব। এগুলো রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালনা করা হবে। সপ্তাঙ্গ তত্ত্বে বেসিক্যালি আছে যে রাষ্ট্রের মেন 7টা কি অঙ্গ, আর মন্ডল তত্ত্ব হচ্ছে কোনো রাষ্ট্র তার আশেপাশের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কি এরকম ভাবে সম্পর্ক স্থাপন করবে সেই নিয়ে আলোচনা করা আছে। তো কৌটিল্য নিয়ে যখন আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে কথা বলবো তখন এগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা হবে। তো এরকমই যে আমরা জানলাম যে কি করে ইউরোপে রাষ্ট্রবিজ্ঞান একটা তাত্ত্বিক বিষয় হিসাবে গড়ে উঠেছে এবং ভারতেও কিরকম কি ভূমিকা রয়েছে। তো এখানেই আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হচ্ছে এবং আমরা পরের ভিডিওতে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ, রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।